আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার একান্ত প্রিয় আপনজন ফেসবুক এবং ইউটিউবে এবং ইনস্টাগ্রামে যারা নিয়মিত দর্শক শ্রোতা রয়েছেন, বন্ধু রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে বহুল কাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত, এবং এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে বর্তমান যে দোলাটি লাগছে, যে দোলাটা দোল দিচ্ছে, নতুন একটি অভ্যুদয়, নতুন একটি স্বাধীনতা, নতুন একটি বিপ্লব, নতুন একটি দেশ, নতুন একটি জাতিসত্তা, নতুন সংস্কারের মধ্যে নিমজ্জিত হচ্ছে, চলছে যে দেশ, এ দেশের যাদের মাধ্যমে এই দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে তারা হচ্ছেন ছাত্র জনতা। ছাত্র জনতা এতটাই রেশে, এতটা কঠিন এক যন্ত্রণা পীড়াদায়ক অবস্থায় ছিল, এত কোণঠাসা ছিল, এত নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন, সেই আমরা আইএমএ জাহিলিয়াতের যুগের যে বর্বরতা দেখেছি, শুনেছি, তার চাইতেও কঠিন থেকে কঠিনতর এই অবস্থান, যেগুলো আমরা আমাদের জীবদ্দশায়, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা উপলব্ধি করেছি। স্বৈরশাসক খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে যারা, যে ছাত্র জনতা, তাদের ভিতর থেকে সম্মুখ সমরে যারা ছিল, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা সর্বোচ্চ আঞ্জাম দিয়ে, গাইডলাইন দিয়ে যারা অগ্রসর করেছিলেন, ঢাকা ইউনিভার্সিটির যারা মেধাবী স্টুডেন্ট তারাই। আর ঢাকা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরাই একটা মজার, একটা চাঞ্চল্যকর বিষয় আমরা এরই মধ্যে জানতে পেরেছি, যে তারা আন্ডারগ্রাউন্ডে ইসলামী ছাত্র শিবিরের 158 জন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের ভিতরে 108 জনই ছিলেন ইসলামী ছাত্র শিবিরের। অনেক চাঞ্চল্যকর, দেশ বিদেশে সর্বত্রই এর ঝড় উঠেছে। জানার জন্য কৌতূহলের জন্য আসলে কিভাবে এটা সম্ভব, অসম্ভব বলতে কিছুই নয়। আসলে মেধাবীরা কিভাবে ইসলামী ছাত্র শিবির করে, কেন করে, কিভাবে করে, এবং তাদের আত্মবন্ত আমি আপনাদের সামনে কয়েকটা এপিসোডের মাধ্যমে প্রকাশ করব, এগুলো জানাবো। ইসলামী ছাত্র শিবির কি, কেন, কারা করে, কিভাবে করে, তাদের যে সিলেবাস রয়েছে, তাদের যে পাঠ পরিকল্পনা রয়েছে, তাদের কর্মপদ্ধতি রয়েছে, তারা কিভাবে একটা ইসলামী ছাত্র শিবিরে সংগঠিত হতে হয়, কিভাবে ঢুকতে হয়, এবং এর ভিতরে কি করতে হয়, কি বই পড়তে হয়, কি অধ্যয়ন করতে হয়, কি মুখস্থ করতে হয়, কিভাবে তারা তাদের মেধাকে সমন্বয় করেন, সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করে ভালো রেজাল্ট তারা কিভাবে করেন, সব কিছু নিয়ে আদ্যপান্ত নিয়ে আমি একের পর এক ধারাবাহিকভাবে কয়েকটা এপিসোড করব। এপিসোডগুলো আপনারা অবশ্যই দেখবেন। এপিসোডগুলো আপনাদের জন্য অবশ্যই মূল্যবান হবে এবং অবশ্যই দরকারি হবে, কেননা ইসলামী ছাত্র শিবির এই বর্তমানে চলমান পৃথিবীর সর্বোচ্চ মেধা এবং শক্তি, দক্ষতা, যোগ্যতা সব কিছুর সমন্বয় ঘটিয়ে তারা বিকশিত হচ্ছে। জাতিকে অনেক বড় কিছু তারা দিচ্ছে, কিন্তু এটা জাতি কখনো টের পাচ্ছে না এবং বুঝতেও পারতেছে না। আসলে তারা কিভাবে ব্যক্তি গঠন করে, আত্মগঠন করে, কিভাবে সমাজ গঠন করে, কিভাবে রাষ্ট্র গঠন করে, সবগুলো আমি একের পর এক ধারাবাহিকভাবে আমি দেখাবো, আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো। আপনারা একটু কৌতূহলী হয়ে হলেও
জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা আসলে এই জগৎটা সম্পর্কে একটু জানবেন, এই দল, এই সংগঠন সম্পর্কে জানতে পারবেন। তো আমি শুরু করছি আজকে প্রথম এপিসোডে থাকতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বনিম্ন লেয়ার। তার মানে এখানে হচ্ছে ক্যাডার ভিত্তিক সংগঠন। আপনারা সবাই জানেন যে ক্যাডার ভিত্তিক সংগঠন, আর এই ক্যাডার ভিত্তিক সংগঠনের কয়েকটা স্তর রয়েছে, একের পর এক স্তরগুলো অতিক্রম করতে হয়। প্রত্যেকটা স্তরে রয়েছে সুবিন্যস্ত সিলেবাস এবং বা পাঠ পরিকল্পনা এবং এটার কর্মপদ্ধতি। তা আমি শুরুতেই সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসেই প্রথম যে স্তর কর্মী, সেই স্তরটা পার করার জন্য, সেই স্তরের জন্য কি কি যোগ্যতার দরকার এবং কি কি বই তাদের অধ্যয়ন পড়তে হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। আপনারা অবশ্যই মনোযোগী হবেন এবং খুব মনোনিবেশ করে এটা দেখবেন, শুনবেন এবং জানবেন। সেই সময় যদি উপকৃত মনে হয় আপনাদেরকে, যদি মনে হয় যে এই জিনিসগুলো আমার জানা দরকার ছিল, জেনেছি এবং এটা উপকার এবং এটা আমাদের জানা দরকার ছিল, জেনেছেন, তাহলে এটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার জন্য সুযোগ করে দেবেন। মনে রাখবেন, ভালো কোনো একটা জিনিস শেয়ার করে দিলে যদি এই ভালো জিনিসটা কেউ জেনে যায় বা আমল করে, তাহলে ওই সবটুকু আপনিও পাবেন। আর মন্দটুকু যদি কারোর সঙ্গে শেয়ার করেন আর ওইটুকু যদি সে মন্দ কাজ করে, সে পাপের অংশীদারও আপনি হবেন। সুতরাং অবশ্যই মনোযোগী হবেন। আমি শুরু করছি আজকের প্রথম এপিসোড কর্মী সিলেবাস দিয়ে। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আজকে একটা জিনিস আপনাদেরকে জানাবো যে আমরা সবাই জানি যে এই হঠাৎ করেই সবার কাছে গুঞ্জন উঠেছে, সরব হয়েছে ইসলামী ছাত্র শিবির, এবং অনেকেই জানেন এরা মেধাবী হয় এবং বিশ্ববিদ্যালয়, যে কোনো ধরনের কলেজ, স্কুলে সবচেয়ে মেধাবী যারা, তারা ইসলামী ছাত্র শিবির করে। আসলে কেন তারা মেধাবী হচ্ছে, কিভাবে হয়? তাদের একটা সিলেবাস আছে, সিলেবাসটা তারা পাঠ করে, সিলেবাসগুলো অধ্যয়ন করে, সেগুলো মেনে চলে। এই সিলেবাসগুলো সাধারণত স্কুল কলেজের সিলেবাস, তার বাইরেও তারা অনেকগুলো বই পড়েন। এই বইগুলো আসলে কি পড়েন, এগুলো আমরা একটু জানবো আজকে। এই ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাসটা, আমরা দেখবো যে আসলে সিলেবাসে তারা কি কি অধ্যয়ন করেন। এখানে প্রকাশনায় লেখা আছে BICS, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, 48-1 পুরানো পল্টন, ঢাকা 1000। ফোন নম্বর দেয়া আছে এখানে, ওয়েবসাইট www.shibir.org.bd, ইমেইল info@shibir.org.bd। সর্বশেষ সংস্করণ হচ্ছে ডিসেম্বর 2018 সালে। এটা 30 টাকা মূল্য। সবাইকে কিনতে হয়, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। যে সংগঠন করে বা সংগঠনের বাইরে যে কেউ কিনে নিতে পারে। বাংলাদেশের যে কোনো লাইব্রেরি, তারপর হচ্ছে ইসলামিক যে কোনো লাইব্রেরিতে শিবিরের হচ্ছে প্রকাশনা, বিভিন্ন জায়গায় শিবির প্রকাশিত লাইব্রেরি, তারপরে অফিসগুলোতে এগুলো বই পাওয়া যাবে। ওইখান থেকে কেনার সুযোগ রয়েছে, সবাই কিনতে পারবে। বিভিন্ন স্তরের উন্মুক্ত, তাদের সব বই উন্মুক্ত, লুকোচুরি করার মতো কিছু নাই। এবং জেহাদি নাম দিয়ে অনেক বই বিভিন্ন ধরনের আমরা দেখছি। তৎকালীন এই সাবেক যে স্বৈরশাসক, তাদেরকে দমানোর জন্য পুলিশ বাহিনীর, তাদের পেটোয়া পুলিশ বাহিনীদেরকে দিয়ে বলছে যে এই জিনিসগুলো, এই বইগুলো জেহাদি বই তাদেরকে পাওয়া গেছে। আসলে কি জেহাদি বই, তারা এর বাইরে একটি বইও কখনো পড়ার সময়ও তাদের নেই। কারণ পাঠ্যপুস্তকের বই তো আছেই, তার সঙ্গে এই বইগুলো পড়ে। এই বইগুলো কি কি জেহাদি বই আমরা এখন দেখব। সিলেবাসের নতুন সংস্করণে বাংলা একাডেমির বানান লিপি অনুসরণ করা হয়েছে, তবে বইয়ের নামের শেষে ক্ষেত্রে বানান লিপি অনুসরণ না করে লেখকের প্রকাশনার যে নাম আছে সেটাই এর ব্যবহার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম ভূমিকা লেখা আছে, মহাগ্রন্থ আল কুরআনের প্রথম নির্দেশনা হচ্ছে ইকরা বা পড়ো। প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও সঠিক ধারণা ছাড়া কোনো মুসলমানের পক্ষেই পথ চলা সম্ভব নয়। জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ। অধিকন্তু 21 শতাব্দীর চ্যালেঞ্জে আধুনিক
জাহিলিয়াতকে মোকাবেলা করার জন্য প্রয়োজন একদল যোগ্য মানুষের, যারা ইসলামী জ্ঞান ও চরিত্রে হবে অসাধারণ। এই লক্ষ্যকে সামনে রেখেই গাইডলাইন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য সিলেবাস প্রদান করা হয়েছে। সময়ের দাবি ও বাস্তবতাকে সামনে রেখে সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। সিলেবাসের আলোকে অধ্যয়ন করলে স্বল্প সময়ে অধিক জানা যাবে এবং জ্ঞানের প্রয়োজনীয় ও মৌলিক দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। এই যে ভূমিকাটা আমরা আসলে জানবো, এবং এখানে লেখা আছে সূচিগুলো। আসলে সূচিপত্রতে লেখা আছে কর্মী সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস, স্কুল পাঠ, উচ্চতর সিলেবাস। ইসলামী ছাত্র শিবিরকে কয়েকটা স্তরে ক্যাডার ভিত্তিক সংগঠন বলা হয়। বাংলাদেশের একমাত্র ক্যাডার ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যাদের প্রথমে সমর্থক, তারপরে কর্মী, তারপরে সাথী, তারপরে সদস্য এবং উচ্চতর সদস্য হিসেবে তারা অবস্থান করেন, এবং তাদের এই ক্যাডারগুলোতে তারা থাকে, প্রমোশন লেভেলে তারা যায়। কারণ এই প্রতিটা লেভেলে তাদের কিছু সিলেবাস আছে, কি কি সিলেবাস পাঠ করে তারা যায় বা পরবর্তী স্টেপে যায়, সেগুলো আমরা এখন দেখে নেব, পরবর্তীতে আমরা জেনে নিব। কর্মীকে প্রথমে যারা কর্মী, তারা কর্মী হওয়ার জন্য কি কি করতে হয় এখন আমরা দেখাচ্ছি। কর্মী হওয়ার জন্য প্রথমে সমর্থক সিলেবাস, সমর্থক হওয়ার পরে আপনি সমর্থক ফর্ম পূরণ করলেন, দেন আপনি এখন কর্মী হবেন। এখন কর্মী হওয়ার জন্য আপনি কি কি প্রয়োজন, এগুলো এখন এখানে আলোচনায় দেখা যাচ্ছে। এখন এখানে লেখা আছে যে যে প্রয়োজন, এখানে হচ্ছে আল কুরআন, শুদ্ধভাবে কোরআন পড়তে চেষ্টা করা, অর্থসহ মুখস্থকরণ, সূরা আল ফাতিহা, 12টি সূরা বিশুদ্ধভাবে মুখস্থকরণ, সূরা আল আসর থেকে সূরা আল নাস পর্যন্ত, তাজবিদ ও কোরআন সংক্রান্ত প্রাথমিক জ্ঞান অর্জন করা, ঈমান, ইসলাম, আখিরাত, ইলম, সালাত, সাওম ও ইসলামী আন্দোলন সম্পর্কে আয়াত জানা। অধ্যয়ন করতে হবে সূরা আল বাকারা প্রথম ও দ্বিতীয় রুকু, সূরা আল জিলজাল, সূরা আস-সফ, নামাজে বহুল পঠিত 12টি সূরা, সূরা আল আসর থেকে সূরা আল নাস পর্যন্ত, এবং তাফসীর গ্রন্থ হবে তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন থেকে এগুলো হচ্ছে পাঠ করতে হবে। মুখস্থটা করার জন্য যে কোরআনের যে কোনো ধরনের যে কোনো প্রকাশনীর যে কোনো ধরনের কোরআন থেকেই মুখস্থ করা যাবে এই সূরাগুলো, এবং এটা পঠিত হওয়ার জন্য, অধ্যয়ন করার জন্য সূরা আসর থেকে সূরা নাস পর্যন্ত এগুলো তাফহিমুল কোরআন কেন্দ্র করেই পড়তে বলা হয়েছে। এবং গ্রন্থ নির্দেশনা দেওয়া আছে যেগুলো, সেটা হলো তাজবিদ শিক্ষা, ইসলামী এডুকেশন সোসাইটি, বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস সংকলন, ICS পাবলিকেশন। কোরআন মুখস্থ নির্দেশনা এখানে দেওয়া আছে, সূরা আল বাকারা 155 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা আল হাসর শেষ রুকু, সূরা দুহা থেকে সূরা তাকাসুর পর্যন্ত, এগুলো নির্দেশনা। তাহলে আমরা যদি দেখি যে এই কোরআন অধ্যয়ন করা, গ্রন্থ নির্দেশ করা এবং কোরআন মুখস্থ করা, এটা কোরআনের এই 1 নম্বর দেওয়া আছে। 1 নম্বর কোরআনের সব বিষয়গুলো এখানে নির্দেশনা দেওয়া আছে, এবং কিভাবে পড়তে হবে এই সিলেবাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এখন এখানে সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসটাকে পরে আদায় করে নেওয়ার দায়িত্ব হচ্ছে যার যার লিডারের, দায়িত্বশীলরা এগুলো সুন্দরভাবে তাদের কাছ থেকে ক্লাস নেবেন, ক্লাস নিয়ে পড়া দিবে, মুখস্থ পড়াবেন, মুখস্থ করাবেন, ক্লাস নেবেন। ছাত্র শিক্ষক যেমন ক্লাস নেয়, তারাও এরকম ক্লাস নেবেন। আসলে এখানে শুধু শুদ্ধভাবে এখানে লেখা আছে যে মুখস্থকরণ, শুদ্ধভাবে কোরআন পড়তে চেষ্টা করা, শুধু এমনিতেই পড়তে বলা হয় নাই, শুদ্ধভাবে কোরআন পড়তে চেষ্টা করা। আপনি যদি আগে গার্ডিয়ান হয়ে থাকেন, তাহলে আপনার ছেলেকে বা মেয়েকে বা আপনার ছোট ভাইকে, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি নিজেও কখনো এত সুন্দরভাবে এত গাইডলাইন আপনি ফলো করে কখনোই পড়তে পারবেন না, এবং সেটুকু সুযোগও
আপনার নেই এবং আপনি তদারকি করার মতন কেউ নেই। যদি কখনো কোনো ওস্তাদের কাছে কেউ শিক্ষা অর্জন করতে যান, তাহলে আপনি শিখতে পারবেন ঠিকই, কিন্তু এটা আপনি কতক্ষণ ধরে রাখবেন। ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে থাকলে আপনি যা প্রয়োজন এটা আপনাকে শেখানো হবে, পাশাপাশি আপনাকে এটা বাস্তব জীবনে আমল করার জন্য সর্বসময় তাগাদা দেওয়া হবে, আপনার প্রতি হিকমত অবলম্বন করে আপনাকে অনুসরণ করার জন্য বারবার বলা হবে। এই যে কোরআনের যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে বা অধ্যয়ন করার জন্য যেগুলো বলা হয়েছে, গ্রন্থ নির্দেশনা দেওয়া হয়েছে এবং মুখস্থ করার জন্য যা বলা হয়েছে, এই সূরা আল বাকারার 155 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা আল হাসরের শেষ রুকু, সূরা আদ-দুহা থেকে সূরা তাকাসুর পর্যন্ত, এগুলো আসলে শুধু দেওয়ার জন্য এখানে সিলেবাস না, সিলেবাসটা সম্পূর্ণ আপনাকে কমপ্লিট করতে হবে এবং এটা বাস্তব জীবনে আমল করতে হবে, সেই চেষ্টাটাই করায় নেওয়া হবে। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী হওয়ার জন্য সিলেবাস। এটা আমরা মাত্র কোরআন নিয়ে আলোচনা করতেছি। এর নিচে আছে 2 নম্বর আছে আল হাদিস। আমরা হাদিস নিয়ে কথা বলবো, বাট কোরআন সম্পর্কে আমরা আবার জিনিস একটা জানছি, কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে চেষ্টা করা এবং পড়া, অর্থ সহ মুখস্থ করা। সূরা আল ফাতিহা অবশ্যই অর্থ সহ মুখস্থ করতে হবে এবং 12টা সূরা বিশুদ্ধভাবে মুখস্থ করতে হবে। সেই 12টা সূরা কোন 12টা সূরা সেটা ইন্ডিকেট করে দেয় সূরা আল আসর থেকে সূরা নাস পর্যন্ত। তাজবিদ এবং কোরআন সংক্রান্ত সাধারণ প্রাথমিক যে জ্ঞান অর্জন করা সেটা করতে হবে এবং ইসলাম, আমল, ঈমান এগুলো সম্পর্কে, পবিত্র অপবিত্রত্ব সম্পর্কে জ্ঞান, ঈমান সম্পর্কে জ্ঞান নেয়া, এগুলো তো থাকবেই। তো কোরআনের যে সার্বিক বিষয়গুলো এখানে আলোচনা এবং পর্যালোচনা, মুখস্থকরণ, এগুলো নির্দেশনা সবকিছু এখানে দেয়া রয়েছে। এখন আমরা যদি আসি আল হাদিসে, তাহলে হাদিসের বিষয়ে এখন আমরা দেখব যে কোরআন যেমন জানা জরুরি ফরজ, তেমনি হাদিস জানাও ফরজ, হাদিস মানাও ফরজ। তা আমরা এখন হাদিসে যাচ্ছি। হাদিসটা আসলে কীরকম এবং কিভাবে এটা করতে হবে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল হাদিসে প্রথম হাদিস সংক্রান্ত প্রাথমিক জ্ঞান অর্জন করা, ঈমান, ইসলাম, আখিরাত, ইলম, সালাত, সাওম ও ইসলামী আন্দোলন সম্পর্কে হাদিস জানা। এই জিনিসগুলো সম্পর্কে আমরা হাদিস জেনে নিব। কোথা থেকে জানবো, কিভাবে জানবো, এগুলো সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল হবে তারাই এগুলো সবকিছু দেখাই দিবেন। অধ্যয়ন করতে হবে রাহে আমল প্রথম খণ্ড, আল্লামা জলিল আহসান নদভীর লেখা রাহে আমল প্রথম খণ্ড, এটাও হাদিসের বই। তাহলে আমরা হাদিস সম্পর্কে কোরআন এবং হাদিস গেছে। এবার 3 নম্বরে আসবো আমরা ইসলামী আদর্শ। এখন আমরা কোরআন জানলাম, হাদিস জানলাম, এখন ইসলামী আদর্শ। কি কি ইসলামী আদর্শ? ঈমানের প্রাথমিক পরিচয় দাবি, ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা, মুসলমান কাকে বলে, মুসলমান ও কাফিরের মধ্যে পার্থক্য, তাওহীদ, রিসালাত ও আকিদা সম্পর্কে ধারণা, আল্লাহর দিকে আহ্বানের গুরুত্ব পদ্ধতি, ইসলামের সোনালী ঐতিহ্য ও অতীত, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এইগুলো যদি জানি আমরা, তাহলে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে অন্তত আমাদের অনেক নলেজ আসবে। এখন আমরা এগুলোর জন্য কি কি বই পড়ব? যে বইগুলো পড়বো সেটা হচ্ছে পাঠ্য বইয়ের ভিতরে আছে ইসলামের প্রাথমিক পরিচয়, বাংলাদেশ দাওয়াত সার্কেল। 2 নম্বরে ইসলামের হাকিকত, সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ। 3 নম্বর নামাজ রোজার হাকিকত, সৈয়দ আবুল আলা মওদুদি। 4 নম্বর আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, BICS। এসো আলোর পথে 5 নম্বরে BICS। 6 নম্বরে আমরা সে জাতি প্রথম খণ্ড, আবুল আসাদ। 7 নম্বর সাহসী মানুষের গল্প, প্রথম ও দ্বিতীয় খণ্ড, মোশাররফ হোসেন খান। এই 7টা বই আমাদেরকে পড়তে হবে। এবং আরো গ্রন্থ নির্দেশনা রয়েছে আল্লাহর দিকে আহ্বান, AKM নাজির আহমেদ, মুক্তির পয়গাম ইবনে মাসুম,
মনটাকে কাজী অধ্যাপক গোলাম আজম, এই 3টা বই অসাধারণ। যারা পড়েননি তারা যে কত মিস করেছেন, যারা পড়ছে তারা জানে যে আসলে কত অসাধারণ বই এই 3টা। আশা করি আপনারা যেদিন পড়বেন তখন বুঝবেন যে এই বইগুলো কেন এতদিন পড়িনি। এরপর আসি আমরা পাঠ্যসূচির পরে এখন ইসলামী আন্দোলন ও সংগঠন, যে আমরা সংগঠন করতেছি, সংগঠনটা কি, কেন এবং কিভাবে আমরা করব, এই সম্পর্কে একটু জানার দরকার আছে। 4 নম্বর হচ্ছে এই বিষয়টা, ইসলামী সংগঠনের গুরুত্ব সম্পর্কে জানা, শিবিরের লক্ষ্য উদ্দেশ্য 5 দফা কর্মসূচি মুখস্থ করা, 5 দফা কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা, ইসলামী আন্দোলন কি, কেন এবং না করার পরিণাম কি, এগুলো সম্পর্কে জানা। তার মানে এই সংগঠন সম্পর্কে এখানে নলেজ নিয়ে আসা। এরপর আসতেছি আমরা পাঠ্য বই, কি কি পাঠ্য বই আছে, এখানে কর্মপদ্ধতি আছে BICS এর, এবং গ্রন্থ নির্দেশনা আছে সংবিধান BICS, কোন সংবিধান, সংবিধানটা কি এবং কিভাবে এটা পরিচালিত হবে সংগঠনটা, সবকিছু এখানে লেখা আছে। কর্মপদ্ধতি, কিভাবে আমরা কর্মযোগ্য পরিবেশ সৃষ্টি করব, কিভাবে নিজেরা কাজগুলো করব, এখানে সেই পদ্ধতি আছে। এরপরে 5 নম্বর আছে মাসলা মাসাইলের, মাসলা মাসাইল আমাদের জানা অবশ্যই জরুরি। এখানে ওযু, গোসল, তায়াম্মুম সংক্রান্ত প্রয়োজনীয় মাসলা মাসাইল, সালাত ও সাওম সংক্রান্ত প্রয়োজনীয় মাসলা মাসাইল। পাঠ্য বই, দৈনন্দিন মাসনুন দোয়া ও মাসালা মাসাইল, ICS পাবলিকেশনস, গ্রন্থ নির্দেশনা, আসান ফেকা প্রথম খণ্ড মাওলানা ইউসুফ ইসলাহির, এটা। তাহলে আমরা পাঠ্য বইয়ে যেমন পড়তেছি, এখানে হলো দৈনন্দিন মাসনুন দোয়া ও মাসলা মাসাইল, তাই দেখেন ছোট ছোট মাসলা মাসাইল এবং দোয়াগুলো আমরা জেনে যাচ্ছি। এরপরে আছে কেরিয়ার ও দক্ষতা গঠনে, কেরিয়ার সচেতনতা এবং মন ও মননের বিকাশ সাধন, জ্ঞান বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন, একাডেমিক উৎকর্ষতা সাধন। এই যে যে জায়গায় লেখাপড়া করতেছেন, যে ক্লাসে পড়েন, এই ক্লাসটাকে নিয়ে উদ্বুদ্ধ করা, তাদেরকে সবকিছু সচেতন করা, পড়ালেখা মনোযোগী করা, এবং ভবিষ্যৎ কি হবে, তাদের কেরিয়ারটা গঠন করবে কি হবে, এ ব্যাপারে সচেতন করা, এবং তাদের মানসিকতা বিকাশের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। এই কাজগুলো সচরাচর করতে হচ্ছে। এরপর আছে আমরা এগুলোকে কেন্দ্র করে একটা বই আছে যে মোরা বড় হতে চাই, আহসান হাবিব ইমরোজের। এটা অসাধারণ একটা বই, যারা পড়েননি, যারা জানেননি, দয়া করে অন্তত এই বইটা গিফট দেওয়ার মতো, যে কোনো বন্ধুকে বা সন্তানকে গিফট দেওয়ার মতো একটা বই, অসাধারণ একটা বই। এরপরে আছে গ্রন্থ নির্দেশনা, কেরিয়ার বিকশিত জীবনের দ্বার, ICS পাবলিকেশন, এটা অসাধারণ একটা বই। তথ্য প্রযুক্তি সকল পাঠ, ICS পাবলিকেশন, ডক্টর কাজী বিন মোহাম্মদ রচনাবলী, নতুন মাত্রা, এবং আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজ, USS BICS, এটা সায়েন্স ফিকশন বই। সায়েন্সে যারা লেখাপড়া করেন, যারা অধ্যয়ন করছেন, তাদের জানা অবশ্যম্ভাবী, খুবই প্রয়োজন এটা। কারণ এটা এই সায়েন্স ফিকশনের এইটা বই কত যে গুরুত্বপূর্ণ এবং কত জানার যে কিছু আছে, বিশেষ করে সায়েন্সে যারা লেখাপড়া করতেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা প্রয়োজনীয়। যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, এই বইটা নিয়ে ফিরে পড়বেন, সবার জন্য উন্মুক্ত। ইসলাম ছাত্র শিবির ভাইদেরকেই এটা বই পড়তে দিবে শুধু তা না, পৃথিবীর যে কোনো জায়গার, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, যে কোনো ভাষার মানুষ এটা নিয়ে পড়তে পারবেন। বিবিধ লেখা আছে, ভাষাগত দক্ষতা অর্জন, আরবি, বাংলা, অঙ্ক, ইংরাজি, তারপরে অন্যান্য যে আছে সেই বিষয়গুলো সম্পর্কেও নলেজ আসবে। এই পুরোটা হচ্ছে একটা সিলেবাস, এটা হচ্ছে কর্মী সিলেবাস। যারা কর্মী হওয়ার জন্য উপযোগী মনে করেন নিজেকে, তাদের জন্য এই সিলেবাসটা। এটা হচ্ছে আপনাকে ফার্স্ট সমর্থক ফর্ম পূরণ করতে হবে। যদি কেউ ইসলামী ছাত্র শিবির করতে চান বা ভালোবাসেন, সেই ক্ষেত্রে সদস্য ফর্ম সমর্থক ফর্ম পূরণ করতে হবে। সমর্থক ফর্ম পূরণ করার পরে সংশ্লিষ্ট যে কোনো একটি দায়িত্বশীল, যে কোনো একজন দায়িত্বশীল ভাইয়ের সঙ্গে কথা বলে যে কোনো একটা শাখার সঙ্গে যুক্ত হতে হবে, যে কোনো একটা ইউনিটের সঙ্গে যুক্ত হতে হবে, এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাই তাকে গড়িয়ে নেবেন। কিভাবে আপনি এই সিলেবাসগুলো অধ্যয়ন করবেন, বইগুলো কোথা থেকে পাবেন, কিভাবে বই আপনি একটাও কেনা লাগবে না, যারা সংগঠনের সাথে আছে সবগুলো বই সংগঠন তাদেরকে দিবেন এবং সংগঠন থেকে পড়বেন। এবং এর বাইরে যদি কেউ কিনতে চান, তাহলে তারা টাকা দিয়ে যে কোনো লাইব্রেরিতে কিনে নিতে পারেন। তো এটাই ছিল আজকের উপস্থাপনা। পরবর্তী এপিসোডে আমরা
সাথী সিলেবাস নিয়ে, কর্মীর পরে যে সাথী সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো এইটুকুই হচ্ছে, এটা হচ্ছে কর্মীদের সিলেবাস। বুঝে নেন যে কত বড় একটা সিলেবাস, তাদেরকে সর্বনিম্ন স্তরের একটা ক্যাডার, সর্বনিম্ন স্তরের একটা অবস্থান কর্মী, সেই স্তরে এতগুলো জিনিস মেনটেন করতে হচ্ছে, এতগুলো জিনিস পড়তে হচ্ছে, এতগুলো জিনিস জানতে হচ্ছে। তো এটা নিয়ে সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আমি যেটা মনে করি, অবভিয়াসলি এটা একটা খুব ভালো উদ্যোগ যদি আপনি আপনার সন্তানকে এর সঙ্গে সংশ্লিষ্ট করে দিতে পারেন। আর যাই হোক, চরিত্রবান হবে, আর যাই হোক আদর্শবান হবে, আর যাই হোক অনেক নলেজের অধিকারী হবে, আর যাই হোক ভালো স্টুডেন্ট হবে, আর যাই হোক আপনার বাধ্যগত হবে, আর যাই হোক এই দেশের সুনাগরিক হবেন, আর যাই হোক মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদমুখ হবেন। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যাদেরকে কিনা তৎকালীন স্বৈরশাসক পাষণ্ডবিক পৈশাচিক এক রোল প্লে করে এই জাতির সামনে তাদেরকে মিথ্যাচার করেছে, তাদের সঙ্গে তাদেরকে খারাপ কিছু উপস্থাপন করেছে। জাতির হেদায়েতের জন্য দুয়ার উন্মোচন হয়েছে। আসুন